সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফুরায়, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে যে কিনা তার নিজের মুখ সবসময় লুকিয়ে রাখত, এমনকি নিজের বাচ্চাকে যে একটা টি শার্ট পর্যন্ত কিনে দিবে সেই সামর্থ্যও ছিল না। কিন্তু একটা সময় সেই ছেলেই শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা লাকি ভাস্করের সম্পর্কে। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছে দুলকার সালমান। ব্যক্তিগতভাবে তার প্রতিটি মুভি আমার ভালো লাগে, কারণ তার অভিনয় আসলেই অসাধারণ। যাই হোক, মুভিটির বর্তমানে রেটিং 10-এ 8.2। তাই আসুন অযথা আর কোনো কথা না বাড়িয়ে জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি হওয়ার গল্প। সাল 1992। বোম্বে শহরের সকালে আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, আর অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে। তো এরপরে বাড়ি ফেরার পথে টুকিটাকি জিনিস কিনে যখনই ভাস্কর আসছিল, তখন সিবিআই অফিসাররা ভাস্করের রাস্তা আটকে দাঁড়ায় এবং চিফ ইনভেস্টিগেশন অফিসার লাক্ষান রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপরে ভাস্করকে তারা সরাসরি মাগাদা ব্যাংকে নিয়ে যায়। মূলত এই ব্যাংকে ভাস্কর চাকরি করত, অবশ্য 2 দিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, আমরা দেখতে পাই খুব সকাল হওয়ার কারণে এখনও ব্যাংকের কার্যক্রম শুরু হয়নি। তো ভাস্কর লাক্ষান রাওকে জিজ্ঞাসা করে তার অপরাধ কী। তখন লাক্ষান বলে যে তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ রয়েছে, যেমন ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটি এবং ব্যাংকের রিসিট ফ্রড করার মতন একাধিক অভিযোগ রয়েছে তার নামে। এসব কথা শুনে ভাস্কর আর অফিসারের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। আর সেই সময় ভাস্করের ওয়াইফের কল আসে এবং সে জানায় যে কিছু অফিসার তাদের বাড়ি তল্লাশি করছে। এই কথা শুনে ভাস্কর তার ওয়াইফকে বলে যে সে যেন অফিসারদের সাথে কোঅপারেট করে। তো এখানে খেয়াল করার বিষয় হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে এর কারণ কি? তবে সে কি আসলে অপরাধী? যাই হোক, সে অপরাধী কিনা সেটা জানতে হলে আমাদের আরও 3 বছর পিছনে যেতে হবে। তখন ভাস্কর মাগাদা ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিল, যার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা আর ব্যাংক লোন প্রায় 36,000 টাকা। এর পাশাপাশি ধারবাকি তো আছেই। অবশ্য ভাস্কর চাকরির ক্ষেত্রে বেশ ডেডিকেটেড, যার প্রমাণ সে 3 বছরে 3 বছরই বেস্ট এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। আপাতত তার টার্গেট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পোস্টের উপরে, কারণ আর 1 মাস পরেই বর্তমান এমআরএম রিটায়ার্ড করবে। ভাস্করের ধারণা এই পদটা ওই পেতে যাচ্ছে। অবশ্য ভাস্করের আরও একটা জিনিসের উপরে খুব ইন্টারেস্ট রয়েছে, সেটা হলো মারুতি 800 মডেলের এই গাড়িটি, যেটি কিনা বর্তমানে ব্যাংকের সম্পত্তি। আর ভাস্কর রোজ এই গাড়িটিকে দেখে আর ভাবে সে যদি এই গাড়িটিকে কিনতে পারতো, কিন্তু বেচারার পূর্বের নেওয়া ঋণগুলো তো শোধ করতে হবে, তা না হলে এইরকম স্বপ্ন দেখা তো বৃথা। তো আমরা আরও জানতে পারি ভাস্করের মাত্র 6,000 টাকা বেতন দিয়ে তার পুরো পরিবার চালাতে তার বেশ কষ্ট হয়ে যেত। আর এই কারণে সে সাইড ইনকাম হিসাবে ব্যাংকের পাশেই ছোট্ট একটা চেয়ার টেবিল নিয়ে কাস্টমারদের ফর্ম পূরণ করে দিত এবং সেখান থেকে কিছু এক্সট্রা ইনকাম করতো আর কি। তো আমরা আরও দেখতে পাই ভাস্কর যখন কাজ শেষে বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশের অনেক লোকই তার দিকে বিরক্ত ভরা চোখ নিয়ে তাকাচ্ছিল। অবশ্য এর কারণ হলো সবাই ভাস্করের থেকে টাকা পায়, আর ভাস্কর সবাইকে আজ দিব কাল দিব এরকম বলে দাবিয়ে রাখে আর কি। তো এরপরে এতগুলো পাওনাদারদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে শেষমেশ তার বাড়ি এসে সে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রভাত কুমার। তিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। রিটায়ার্ডের পরে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধুরা ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি আর কারোর সাথে কথা বলে না, এমনকি ঘর থেকেও বের হন না। আর ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। আর এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আর বোন ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়াও ভাস্করের ওয়াইফ এবং একটি ছেলে রয়েছে। এই হলো ভাস্করের ফ্যামিলি। যাই হোক, আজ রাতে ভাস্করের শালকের ছেলের জন্মদিন ছিল, তো এই কারণে ওরা সবাই রেডি হচ্ছিল। তখন ভাস্করের স্ত্রী সুমতি বলে যে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের অবস্থা এতটাই খারাপ যে তার কাছে গিফট কেনার মতনও টাকা নেই। তবে আত্মীয়র বাড়ির অনুষ্ঠানে তো খালি হাতেও যাওয়া যায় না, তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটাকে গিফট হিসাবে নিয়ে যায়। তো আমরা আরও দেখতে পাই ভাস্কর গরিব ছিল বলে শ্বশুরবাড়িতে সে কোনো সম্মান পেত না, তার সাথে কেউ ভালো ব্যবহারও করতো না। আর এই কারণে ভাস্করের স্ত্রী সুমতিও তার নিজের বাড়িতেই তেমন কোনো গুরুত্ব পেত না, কারণ সুমতির মা চায় সে যেন ভাস্করকে ছেড়ে দেয়, তারা তাকে আবারও বিয়ে দেবে। আর মায়ের মুখে এই কথা শুনে সুমতি খুব আপসেট হয়ে যায়। এর মধ্যে সেখানে ঘটে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মূলত জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। কিন্তু সুমতির ভাবি কার্তিককে যেই কেকের পিসটি দিয়েছিল সেটি ছিল তুলনামূলক ছোট, তাই কার্তিক একটা বড় পিসের আবদার করে তার মামির কাছে, কিন্তু তার মামি বড় পিস দেওয়ার বদলে উল্টো বলে
তুমি এইটুকুই ডিজার্ভ করো। আর আড়াল থেকে এই দৃশ্যটা সুমতি দেখার পরে সে খুব রেগে যায়, আর সে তখনই কার্তিক আর ভাস্করকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তো এরপরে তারা একটা ক্যাফেতে আসে, কারণ কার্তিকের বেশ খিদে পেয়েছিল, তাই যথারীতি ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতনও টাকা ছিল না। তবে দোকানদার বিষয়টা বুঝতে পেরে তাকে 2টা বার্গারের দামে 3টা বার্গার দিয়ে দেয়। বার্গার পেয়ে কার্তিক খুশি হলো, সুমতি খুব আপসেট হয়েছিল, কারণ এইরকম অভাব, দুর্দশা, অপমান তার দ্বারা সহ্য হচ্ছিল না। তবে ভাস্কর তাকে সান্ত্বনা দেয় যে একদিন সব ঠিক হয়ে যাবে, আর এভাবে কোনো মতে ভাস্কর সুমতিকে শান্ত করে নেয়। তো পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক আসে লোন নেওয়ার জন্য। এই লোকটা গতকালও লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতন কোনো কিছুই ছিল না, তাই গতকাল ভাস্কর তাকে ফেরত পাঠিয়েছিল। তবুও লোকটা কোনো মতে তার পিছন ছাড়ছিল না, তাই ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। কিন্তু সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রিক পার্টসের বিজনেস আছে। মূলত অ্যান্টনি মালয়েশিয়া থেকে 30টা টিভি আনিয়েছে, যেগুলোর দাম প্রায় 2.5 লক্ষ টাকা। তো যে জাহাজে টিভিগুলো আসার কথা, সেই জাহাজের ক্যাপ্টেনের সাথে অ্যান্টনির ডিল হয়েছিল যে সে অ্যাডভান্স 50,000 টাকা দেবে, আর মাল ডেলিভারি পরে বাকি 2 লাখ টাকা পরিশোধ করবে। তবে অ্যান্টনির সেই ক্যাপ্টেন বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলছে তাকে টাকা পরিশোধ করলেই সে মাল ডেলিভারি দেবে, আর তা না হলে টিভিগুলো নিলামে সে বিক্রি করে দেবে। তো এজন্যই অ্যান্টনির বর্তমানে টাকার প্রয়োজন। সাম্বা ভাস্করকে আরও বুদ্ধি দেয় যে ভাস্করের শালা কনস্ট্রাকশনের কাজে প্রচুর টাকা কামিয়েছে। সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে কোনোভাবে দেয়, তাহলে সেই টিভিগুলো অ্যান্টনি ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা রয়েছে, তেমনি দামও অনেক বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্করকেও দিবে। তো ভাস্কর সাম্বা এবং অ্যান্টনির এই প্রস্তাবে হা বা না কিছুই বলে না। সে ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত কোনো মতে বিদায় করে। তো পরের দিন সকালে ভাস্কর যখন বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল, তখন তার এক পাওনাদার পটেল ভাই তার রাস্তা আটকায়। এই লোক ভাস্করের কাছ থেকে প্রায় 10,000 টাকা পেত। তো এই কারণে পটেল ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং ভাস্করকে অপমান করে তার স্কুটার পর্যন্ত নিয়ে যায়। তো স্কুটার না থাকার কারণে ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু এই হতভাগার কাছে সেই ভাড়ার টাকাও ছিল না। তাই ভাস্কর কোনোমতে দৌড়ে অফিসে যায়, আর অফিসে গিয়ে সে শুনতে পারে আরও একটা দুঃসংবাদ। ও জানতে পারে যে প্রমোশনটা ওর পাওয়ার কথা ছিল, সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গেছে। আর এটা শুনে ভাস্কর খুব আপসেট হয়ে পড়ে। আর তখনই সাম্বা তাকে একটা রেফারেন্স লেটার দেখায় এবং বলে এমআরএম স্যার টাকা খেয়ে ভাস্করের বদলে অন্য আরেকজনের নাম সাজেস্ট করেছিল জেএম স্যারের কাছে, আর এই কারণেই ভাস্কর তার প্রাপ্য প্রমোশনটা পায়নি। আর এই কথা শুনে ভাস্কর খুব রেগে যায়। সে এমআরএম স্যারের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন এমআরএম স্যারও রেগে যায়। সে বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয়, সেই কথা সে জিএম স্যারের কাছে বলে দেবে। আর এই কথা শুনে ভাস্কর তার চাকরি বাঁচাতে এমআরএম স্যারের হাতাপায়ে ধরে কান্নাকাটি শুরু করে। সবশেষে অফিসের অন্যান্য মানুষের সুপারিশে এমআরএম স্যার এবারের মতন ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায় যে ভালো মানুষ হয়ে এই দুনিয়াতে টেকা যাবে না, তাই সে এবার ভিন্ন পথে পা বাড়ায়। তো এরপরে ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। এই কাণ্ড থেকে সাম্বা ভাস্করকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথায় পেল। ভাস্কর উত্তরে বলে যে সে ব্যাংকের বোল থেকে এত টাকা নিয়েছে। আর এই কথা শুনে তো সাম্বা পুরোই ভয় পেয়ে যায়, কারণ এই কথা বাইরে জানাজানি হলে তাদের চাকরি তো যাবেই, তার সাথে এক্সট্রা জেল জরিমানা তো আছেই। এছাড়াও ভাস্করের মতন এত সৎ একজন মানুষের এই রকম কাজ মানায় না। এসব কথা শুনে ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, এরপরে ভাই বোনের কলেজের ফিসও দিতে হবে। অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কেনার মতন টাকা নেই। ভাস্কর এখানে আরও বলে যখন তার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন সে সততা দিয়ে কি করবে। তাই এবার ভাস্কর সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে অ্যান্টনি যে টিভিগুলো বিক্রি করবে এবং সেখান থেকে যেই পরিমাণ লাভ হবে তার থেকে 20% সাম্বা এবং তাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের এই শর্তে এক কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। তো কথা ছিল অ্যান্টনি 2 ঘন্টা পরে তার টাকা ফিরিয়ে দেবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরও অ্যান্টনির আসার কোনো নাম ছিল না।
তাই ভাস্কর অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে এবং একটা সময় টেনশন করতে করতে সে কিছুটা ঘুমিয়ে পড়ে। আর তখনই সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর বাইরে গিয়ে দেখতে পায় সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। আর তাদের দেখে ভাস্করের দেহে কোনো মতে আবারও প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করকে লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, তার পাশাপাশি শর্ত অনুযায়ী লাভের 10% শেয়ার তাকে দিয়ে দেয়। আর ভাস্কর অ্যান্টনির এই সততা দেখে তাকে জড়িয়ে ধরে। তো এরপরে ভাস্কর এই লাভের টাকা নিয়ে প্রথমে পটেলের কাছে যায় এবং তার ধারের টাকা শোধ করে নিজের স্কুটারটি ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকে ভাস্করের জীবনের পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছ থেকে জানতে পারে বর্তমানে ইন্ডিয়াতে টিভির চাহিদা প্রচুর। যেখানে ভারতে একটি টিভির দাম 40,000 টাকা, সেখানে সেই টিভি মালয়েশিয়াতে 12,000 টাকাতে পাওয়া যায়। আর যদি অর্ডার বেশি হয় তাহলে 8,000 টাকার মধ্যেও পাওয়া যাবে। তবে ইন্ডিয়াতে আনার সময় ট্যাক্সের কারণে সেই টিভিগুলোর দাম বেড়ে যায়। তাই কাস্টম অফিসারদের কিছু হাদিয়া দিয়ে সেই টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসাবে আনা হয় তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না। আর এভাবেই তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের বেশ ভালো লাগে। তাই ভাস্কর এরপর থেকে নিয়মিতভাবে ব্যাংকের বল থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে। আর প্রতিবারই পরের দিন সেই টাকা আবার বল্টের জায়গা মতন রেখে দেয়। ফলস্বরূপ তাদের এই অবৈধ কাণ্ড কেউ ধরতেও পারে না। আর এইভাবে অল্প সময়ের মধ্যে ভাস্কর মোটা অঙ্কের টাকা লাভ করতে থাকে। তো যথারীতি এই টাকা দিয়ে ভাস্কর প্রথমে তার সকল ঋণ পরিশোধ করে এবং নিজের অবস্থা উন্নতি করতে থাকে। তবে ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির বেশ সন্দেহ হয়। তাই সুমতি এই বিষয়ে জিজ্ঞাসা করলে ভাস্কর জানায় যে সে ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার বিজনেস শুরু করেছে। আর সেই ব্যবসা থেকে সে বর্তমানে অনেক পরিমাণ লাভ পাচ্ছে। এই কথায় অবশ্য সুমতিও বিশ্বাস করে নেয়। যাই হোক, এরপরে ভাস্কর তার লাভের টাকা থেকে কিছু টাকা সুমতিকে দেয় একটি নেকলেস কেনার জন্য। কিন্তু সুমতি বলে সে এই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে, কারণ তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তো যথারীতি জন্মদিন পালনের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং কার্তিকের বন্ধুবান্ধবদের ইনভাইট করে। আর কার্তিকের জন্মদিনের এই আয়োজন দেখে সবার তো একদম তাক লেগে যায়। যাই হোক, এই পার্টিতে অ্যান্টনিও এসেছিল। তো একটা সময় ভাস্কর, সাম্বা ও অ্যান্টনি একসাথে একটি টেবিলে বসা ছিল। তখন অ্যান্টনি জানায় যে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে এবং সে চায় অ্যান্টনিও যেন আমেরিকাতে চলে আসে। কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না, কারণ তার সারা জীবনের যত সম্বল ছিল সেগুলো সে তার ছেলের পড়াশোনার পিছনেই খরচ করে ফেলেছে। তাই আমেরিকা যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায় এবং সেই টাকা দিয়ে আমেরিকাতে সে একটা বিজনেসও শুরু করতে চায়। আর এইসব কারণে অ্যান্টনি ভাস্করকে একটা নতুন আইডিয়া দেয় যে আগামীকাল শনিবার দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো তারা কিনতে পারবে। আর ইন্ডিয়াতে এই সমস্ত গাড়ির বেশ চাহিদা রয়েছে। তারা এই গাড়িগুলো কিনতে পারলে কয়েক গুণ লাভে বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালোই ছিল, কিন্তু একসাথে 10 লক্ষ টাকা ব্যাংকের বল থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা না। তাই ভাস্কর এই অফারে তেমন একটা আগ্রহ দেখায় না। যাই হোক, এরপরে পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখতে পায় আজ তার পরিবার বেশ খুশি। তার ছেলে কার্তিক তো খুশিতে কান্নাই করে দিয়েছে। তার ছেলে কার্তিক বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখতো। কার্তিক সবসময় আমাদের জন্মদিনে কেক খেতে আসে আর এইরকম অনেক হৃদয় বিদারক কথা বলে। আর এসব কথা শুনে ভাস্কর উপলব্ধি করে যে তার পরিবারের এই আনন্দ ধরে রাখার দায়িত্ব তারই। আর এই আনন্দ ধরে রাখার জন্য তার আরও টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবার 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। তো যেই বলা সেই কাজ, শনিবার ব্যাংকের বল থেকে কোনো মতো অনেক ঝামেলা বিপদ সামলে সে 10 লাখ টাকা বের করে অ্যান্টনিকে দিয়ে দেয়। আর অ্যান্টনিও সেই টাকা দিয়ে গাড়িগুলো কিনে নিয়ে আসে। কিন্তু এরপরই তারা পড়ে যায় এক বড় সমস্যায়, কারণ তারা যেই লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোককে আবার পুলিশ ধরে নিয়ে গেছে। তাই এখন গাড়ি কেনার মতন তাদের কাছে কোনো ক্লায়েন্ট নেই। আর এই কারণেই তারা তিনজন পড়ে যায় মহাবিপদে, কারণ রবিবার দিন ব্যাংক বন্ধ, কিন্তু পরশু সোমবার ব্যাংক খুলবে। আর যদি ভাস্কর সময় মতন বল্টে টাকা না রাখতে পারে তাহলে তো তাদের খেল খতম। তো এরপরে ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে যে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার কোনো ক্লায়েন্ট আছে কিনা। তো অ্যান্টনি অনেক খোঁজখবর নেওয়ার পরে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে এই গাড়িগুলো কিনবে। আর এই খবর পাওয়ার সাথে সাথেই তারা গোয়ার উদ্দেশ্যে যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা ইম্পোর্ট গাড়ি কোনোভাবেই এসব চেকপোস্ট দিয়ে পার করতে পারবে না। তাই ভাস্কর আরেকটা প্ল্যান খাটায় যে তারা প্রথমে তাদের গাড়িগুলোতে সরকারি ফ্যাক নাম্বার প্লেট বসায়,
এবং 3 জন ফকিরকে মন্ত্রীর ড্রেস পরিয়ে মন্ত্রী বানিয়ে ফেলে, আর একজন কলগালকে ভাড়া করে এবং তাকে মডেল সাজিয়ে ফেলে। আর এইভাবে ভিআইপি পরিচয় দিয়ে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে তারা পৌঁছে যায় গোয়ায়। আর সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। তো এরপরে ভাস্কর লাভের টাকা থেকে 1 লাখ টাকা করে ফকিরদের এবং কলগালকে দিয়ে দেয়, আর বাকি টাকা অ্যান্টনি, সাম্বা ও ভাস্কর সমানভাবে ভাগ করে নেয়। যাই হোক, এত ঝামেলা মিটিয়ে শেষমেশ অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে ভাস্কর বাড়িতে চলে আসে। তো ভাস্কর বাড়িতে এসে প্রথমে কয়েকটা ড্রেস তার ব্রিফকেসে ভরে নেয়। এরপরই সে সরাসরি ব্যাংকে চলে আসে, কিন্তু ব্যাংকে এসে সে পড়ে যায় আরেক টেনশনে। সে দেখতে পায় ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো বল থেকে সে যে টাকা নেয় সেটা কোনোভাবে ফাঁস হয়ে গেছে। তো এরপরে ভাস্কর কোনো মতে ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে এবং সেখানে ঢোকার পরে জানতে পারে পুলিশ তার জন্য আসেনি, বরং জিএম স্যার এবং এমআরএম স্যার মানুষকে লোন দেওয়ার বদলে সেখান থেকে তারা পার্সেন্টেজ নিত, তাদের ধরতেই মূলত এসেছে। আর এই কথা শুনে ভাস্কর কোনো মতে হাফ ছেড়ে বাঁচে। তো এত সব ঝামেলার মাঝে এক ফাঁকে ব্যাংকের টাকাগুলো ঠিক জায়গা মতন রেখে দেয় ভাস্কর। তবে একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। একই সাথে জিএম স্যারের ভাস্করের উপরে সন্দেহ হয়। তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গত কয়েকদিনের কালেকশন চেক করার নির্দেশ দেয় এবং ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। তো কিছু সময় পরে ভোল্ট ম্যানেজার জানায় যে টাকার অ্যামাউন্ট ঠিকই আছে, আর ভাস্কর তার ব্রিফকেস খুলে দেখায় যে সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। আর এই কাণ্ড দেখে জিএম নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পরে ভাস্কর ভাবে যে সে সব ধরনের অপরাধ জগৎ ছেড়ে দেবে, আর তার এই সিদ্ধান্তের কথা সে সাম্বাকেও জানায়। কিন্তু সাম্বা এইভাবে গরিবের জীবন আর কাটাতে চাচ্ছিল না। সে তার ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দেয় এবং নিজেই তার একটা ব্যবসা শুরু করে। আর অন্যদিকে ভাস্কর তার লাভের টাকাগুলো গুনে দেখতে পায় সে এতদিনে মোট 6 লক্ষ টাকা জমিয়েছে। আর সে এই টাকাগুলো পরিবারের সব সদস্যর নামে আলাদা আলাদা কৌটাতে জমিয়ে রাখে। কিন্তু এর মধ্যেই তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। আর অ্যাম্বাসিতে কথা বলে ভাস্কর জানতে পারে সব প্রসেসিংয়ের জন্য প্রায় 6 লক্ষ টাকা লাগবে। তাই ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে শুরু করেছিল আবারও সেইখানে চলে আসে। যাই হোক, এইদিকে লোন কমিশন কেলেঙ্কারিতে এমআরএম এবং জিএম ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। যেহেতু ব্যাংকে 2টি পোস্ট খালি হয়ে গিয়েছিল, তাই জিএম এর রেফারেন্সে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টে প্রমোশন দেয়, কারণ ভাস্করের চাকরির রেকর্ড খুবই ভালো ছিল। আর সাথে সাথে ভাস্করের বেতন 6,000 টাকা থেকে এক ধাক্কায় 19,000 টাকা হয়ে যায়। তার পাশাপাশি অন্যান্য বোনাস তো আছেই। তো চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞাসা করে তার আরও কিছু লাগবে কিনা। আর এই সুযোগ ভাস্কর কাজে লাগিয়ে বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হাসতে হাসতে ভাস্করকে সেই গাড়িটা দিয়ে দেয়। তো এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম কিনা হার্ষা মিয়া। এক কথায় বলতে গেলে হার্ষা মিয়া তাদের ইনলিগাল ক্লায়েন্ট। চেয়ারম্যান স্যার জানায় যে এখানে ব্যাংকের একটা সিন্ডিকেট আছে। আমাদের যেমন সাধারণ পাবলিকদের লোনের প্রয়োজন হয়, ঠিক একইভাবে অনেক সময় ব্যাংকেরও লোনের প্রয়োজন হয়। কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংকে লোন দেওয়া নেওয়া যায় না। তাই কিছুটা কৌশলে ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর এভাবে যখন লোন পরিশোধের সময় হয় তখন তারা আবার একই প্রসেসে ব্রোকারের মাধ্যমে ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। এক কথায় বলতে গেলে হার্ষা মিয়া হলো সেই ব্রোকার যে কিনা মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের হয়ে কাজ করে। যাই হোক, এই হার্ষা মিয়ার হয়ে সব টাকা পয়সা আদান প্রদান কাগজপত্র দেখাশোনা করে সুরজ নামের একজন। তো সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। আর ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিন সময় বেঁধে দেয়। তবে সুরজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুটা লেট হয়ে যেতে পারে। তাই সুরজ ভাস্করকে ঘুষ হিসাবে একটা দামি গড়ি দেওয়ার চেষ্টা করলে ভাস্কর সেটা ফিরিয়ে দেয় এবং বলে 14 দিনের একদিনও যেন বেশি না হয়। যাই হোক, এরপরে নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে। আর সুরজ যাওয়ার পরে ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ভাস্কর দেখতে পায় তারা হার্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হার্ষা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আর এইভাবে তারা নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা যে কাটারি ব্যাংকে লোন দেয় স্টেটমেন্টে কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেই টাকা কাটারি ব্যাংকে পৌঁছায় না। আর এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে। কিন্তু এই লোক তো আগে থেকে হার্ষার কাছে বিক্রি হয়েছিল,
তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। আর ভাস্করের মনে প্রশ্ন আসে, আসলে হার্ষা এত টাকা ব্যাংক থেকে লোন নিয়ে কি করে। তো ভাস্কর খোঁজখবর নিয়ে জানতে পারে হার্ষা মূলত শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। হার্ষা প্রথমে কোনো একটা কোম্পানির শেয়ার কিনে নেয়, এরপরে হার্ষা তার নিজের লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ দামে কেনায়। আর পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায়, তখন সে একসাথে সবগুলো শেয়ার বিক্রি করে দেয়। আর এইভাবে সে প্রতিবার প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে এই বিষয়ে জানাবে, কিন্তু সে পরে উপলব্ধি করে যে চেয়ারম্যান স্যারকে জানিয়ে তার কী লাভ, তার যেটাতে লাভ হবে তার সেটাই করা উচিত। আর এই কারণে ভাস্কর পার্সোনালি সুরদের সাথে দেখা করে এবং সে সুরতকে শর্ত দেয় যে সে তাদের সবগুলো লোন পাইয়ে দেবে। আর এর বিনিময়ে ভাস্করকে প্রতিবার 1% কমিশন দিতে হবে। তার পাশাপাশি হার্ষা যে সমস্ত শেয়ার কিনবে কিংবা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগেই জানাতে হবে। আর এসব কথা শুনে সুরজ উপায় না পেয়ে ভাস্করের শর্ত মেনে নেয়। আর এরপর থেকে ভাস্করের উন্নতির দোয়ার খুলে যায়, তার কাছে বান্ডিলে বান্ডিলে টাকা আসতে শুরু করে। তো এরপরে ভাস্কর সুরজের কাছ থেকে কমিশন হিসাবে 25 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ একজন ব্যাংকারের কাছে থাকলে যে কেউই তো সন্দেহ করবে, তাই না? তাই এই কালো টাকাগুলো সাদা করতে ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার ভাস্করকে বলে এই টাকাগুলো লটারির টিকিটের পিছনে ইনভেস্ট করতে। এরপরে তারা একটা লটারি কোম্পানির কাছে যায় এবং সেখানে তারা তাদের 25 লাখ টাকা এবং তাদের 3% কমিশন দিয়ে দেয়, যার ফলে কোম্পানির সাথে তাদের চুক্তি হয় কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজ জিতিয়ে দেবে। তো পরের দিন পত্রিকার নিউজের লটারি নাম্বার চেক করে ভাস্কর এমন একটা ভাব করে যে সে এমনিতেই 25 লক্ষ টাকা লটারি দিয়ে জিতে গেছে। তো এভাবেই সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় সে এই টাকাগুলো লটারির মাধ্যমে পেয়েছে। যাই হোক, ভাস্কর লটারির কমিশন এবং ট্যাক্স বাদ দিয়ে সে তার হাতে পায় 17 লক্ষ টাকা এবং ভাস্কর একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এরপরে ভাস্কর এই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। তো শর্ত অনুযায়ী ভাস্কর সুরজের কাছ থেকেই আগে থেকে ইনফরমেশন পেয়ে যেত হার্ষা আসলে কোন শেয়ার কিনবে অথবা কোন শেয়ারটা বিক্রি করবে। আর ভাস্করও সেই অনুযায়ী নিজের টাকা ট্রেডিং করতে থাকে। আর এইভাবে ভাস্কর মাত্র 2 সপ্তাহে 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। মূলত এটাই ছিল ভাস্করের বড়লোক হওয়ার গল্প। এইদিকে অফিসার লাক্ষান রাও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখতে পায় তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। আর এটা দেখে তো অফিসারের মাথা ঘুরে যাওয়ার অবস্থা হয়ে যায়। সে অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে দেখতে পায় ভাস্কর আসলেই সত্যি 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছিল। তবে আরেকটা খেয়াল করার জিনিস হলো ভাস্কর আবার একদিনই প্রায় 69 লক্ষ টাকা খরচও করেছে। এই বিষয়ে লাক্ষান রাও ভাস্করকে জিজ্ঞাসা করে একদিনে কিভাবে সে এত টাকা খরচ করলো। তখন ভাস্কর জানায় যে এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের শপিং করতে তার একটা দোকানে ঢোকে, কিন্তু ভাস্কর এবং তার পরিবারের লোকজনদের দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল। তাই দোকানের মালিক অথবা কর্মচারী কেউ তাদের পাত্তা দিচ্ছিল না, এক কথায় অসম্মান করছিল আর কি। আর এই ব্যাপারটাই ভাস্করের ইগোতে লাগে। সেই দোকান থেকে বেরিয়ে যায় এবং ব্যাংক থেকে সব টাকা তুলে আনে এবং সেই টাকা দিয়ে সে প্রথমে একটা দামি গাড়ি কিনে এবং দামি জামা কাপড় ঘড়ি জুতো কিনে সেগুলো পরে আবারও সেই দোকানের সামনে এসে ভিআইপি গেটআপে গাড়ি থেকে নামে। এরপরে দোকানে গিয়ে সমস্ত দামি গহনাগুলো কিনে নেয়। এখানে মজার বিষয় হলো আগেরবার যারা ভাস্করের সাথে ঠিক মতন কথা বলছিল না, এখন ঠিক তারাই ভাস্করকে স্পেশাল খাতিরদারি এবং প্রশংসায় পঞ্চমুখ করে ফেলছিল। মূলত ভাস্কর এইভাবে একদিনে তার টাকাগুলো খরচ করে ফেলেছিল। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগ্যাল টাকা ছিল তা সব ফুরিয়ে যায়। যাই হোক, পরের বার সূর্যের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর আবারও যায় আনোয়ারের কাছে। কিন্তু এবার আনোয়ার বলে 3 মাসে পরপর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারাই এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এরপরে বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেজের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে, কিন্তু এর জন্য প্রয়োজন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কথা শুনে তখনই ভাস্করের মাথায় একটা চমৎকার বুদ্ধি আসে, কারণ সুমতির অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল খাবারের রেস্তোরাঁ দেওয়া। তাই ভাস্কর এই সুযোগ কাজে লাগিয়ে সে সুমতিকে একটা খাবারের রেস্তোরাঁ বানিয়ে দেয়। আর সেই রেস্তোরাঁর নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকাকে সাদা করতে থাকে। আর এভাবেই সে ব্যাপক পরিমাণের টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরও বেশি বড়লোক হয়ে যেতে থাকে। এর ফলে তার আচরণে অনেক চেঞ্জ আসতে থাকে।
তার ব্যবহার অনেক বেশি রুড হয়ে যায়। ভাস্কর সব জায়গায় টাকা গরম দেখাতে শুরু করে এবং প্রচুর পরিমাণ আনন্দ পানি পান করাও শুরু করে। আর এসব কারণে সুমতির সাথে তার মন কষাকষিও শুরু হয়। আর এসব ঝামেলার মধ্যে আরও একটা ঘটনা ঘটে যায়। মূলত কাটারি ব্যাংকের এজিএম ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম হরিহরনকে জানায় যে তার ব্যাংকের নামে এখন পর্যন্ত প্রায় 90 কোটি টাকা লোন ইস্যু হয়েছে। আর এই কথা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের বিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলো তার সই নয়, সে কখনই এতগুলো লোনে স্বাক্ষর করেনি। সে জানায় যে হার্ষা তার স্বাক্ষর নকল করে কাটারি ব্যাংকের নামে এতগুলো লোন তুলেছে। যাই হোক, এসব কারণে হরিহরন বেশ হতাশ হয়ে পড়ে, কারণ এত বড় অ্যামাউন্ট স্ক্যামের কথা যদি বের হয়ে যায় তাহলে শেয়ার মার্কেট ধসে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে তখনই হরিহরন হার্ট অ্যাটাক করে। যদিও ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। সে উপলব্ধি করতে পারে যে ঠিক একইভাবে হয়তো তারও একদিন এইরকম অবস্থা হতে পারে। আর এরই মধ্যে আরেকটা ঘটনার সম্মুখীন হয় ভাস্কর। এখানে মূলত কাহিনী হয়েছে কি, ভাস্কর ওর শ্বশুরবাড়িতে বেড়াতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ওর শালক রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা। আর এই কারণে সুমতির মা এবং ভাবি ওর কাছে অনুরোধ করে যে সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লাখ টাকার ব্যবস্থা করে দেয়। উত্তরে সুমতি বলে যে এটা ভাস্করের টাকা, সে দিবে কিনা এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর এই কারণে এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের তর্কতর্কি হয়ে যায়। এক পর্যায়ে সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে যে আমি তোকে হোমমেড ব্যবসার আইডিয়া দিয়েছিলাম বলেই আজ এত টাকা কামাতে পারছিস। এই কথাটা শুনে সুমতির আবার বেশ খারাপ লাগে। সে তখনই বাড়ি ফিরে এসে তার দোকানটাকে ভেঙে ফেলে এবং তার ব্যবসা বন্ধ করে দেয়। তার পাশাপাশি ভাস্করের সাথেও সুমতির ঝগড়া হয়, কারণ সুমতি নতুন এই ভাস্করকে একদমই অ্যাকসেপ্ট করতে পারছিল না। সে তার পুরনো ভাস্করকেই ফেরত চায়। তো ফাইনালি এই ঝামেলা দেখে ভাস্করের বাবা ভাস্করকে ওনার রুমে ডাকে। তো এরপর ভাস্করের বাবা ওকে অনেকগুলো বিল রিসিট দেখায়, যেগুলো মূলত ছিল সুমতির দোকানের বিল রিসিট। আর এটা দেখে ভাস্কর তার বাবাকে এটা সেটা বোঝানোর চেষ্টা করে। তখন ভাস্করের বাবা বলেন তিনি একটা সময় চার্টেড অ্যাকাউন্টেন্ট ছিলেন, তো তাকে যেন ভাস্কর আর বোকা বানানোর চেষ্টা করে না। ভাস্করের বাবা আরও বলে আমি জানি এগুলো কিসের টাকা, এইসব হলো মানি লন্ডারিং, তুই যে গেম খেলছিস এটা খুব ডেঞ্জারাস। সে আরও বলে একসময় টাকা কামানো ছিল তোর পরিবারের চাহিদা, কিন্তু বর্তমানে এটা চাহিদা থেকে লোভে পরিণত হয়েছে, যেটা খুব সাংঘাতিক এবং প্রাণঘাতী। তাই এই পথ থেকে সরে যাও। আর বাবার এই কথা আমলে নিয়ে ভাস্কর রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সুমতি তাদের সব কথা বাইরে থেকে শুনে ফেলেছিল। এতে তাদের মধ্যে রেষারেষি আরও বেড়ে যায়, কারণ ভাস্কর এতদিন সুমতির ব্যবসায় এত যে লাভ দেখিয়েছে সেটা আসলে ছিল মিথ্যা। এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় যে সে সকল অন্যায় কাজ ছেড়ে দেবে এবং যাদের সাথে সে দুর্ব্যবহার করেছে তাদের কাছে ক্ষমাও চাইবে। তাই প্রথমে ভাস্কর তার ট্রেডিং কোম্পানিটি বন্ধ করে দেয়। আর সুরজ যখন হার্ষার পেপার নিয়ে আসে ভাস্করের কাছে, তখন ভাস্কর বিল পাস করার বদলে সেই পেপার ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশ অমান্য করে সে নিজের সিদ্ধান্তেই অটল থাকে। এরপরে ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে সে ক্ষমা চায়। আর ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়, আর বোনের নামে 2টা বাড়িও লিখে দেয়। আর শালাকে সে 50 লাখ টাকা দেয়। পাশাপাশি সে বলে যে এই টাকা তার আর কখনো ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% যেন সে ভাস্করের বন্ধু সাম্বাকে দেয়, কারণ সাম্বা বর্তমানে লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। এরপরে ভাস্কর পাটেলের কাছে ক্ষমা চায় এবং তাকে একটা নতুন বাইক কিনে দেয়, কারণ একবার পাটেলের বাইকের সাথে ভাস্করের গাড়ি ধাক্কা খাওয়ার কারণে ও পাটেলের বাইকটি ভেঙেই ফেলেছিল। এছাড়াও ও ভল্টের ম্যানেজারকে ওর পছন্দের মারুতি গাড়িটি দিয়ে দেয়। এর ফলে তার এইরকম পরিবর্তন দেখে সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়, কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হার্ষার লোন অ্যাপ্রুভ না হওয়ার কারণে জিএম স্যার ভাস্করকে ডাকে এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করতে থাকে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে দেয়। ভাস্করের এমন সিদ্ধান্তে অফিসের সবাই অবাক হয়ে যায়, কারণ অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত। আর এই চাকরি ছাড়ার 2 দিন পরেই, মানে আজকে সকালে সিবিআই অফিসাররা ভাস্করকে তুলে নিয়ে এসেছে। মূলত এই ছিল ভাস্করের এখন পর্যন্ত সমস্ত কাহিনী। এবার আসুন দেখা যাক তারপরে কি ঘটে। তো সিবিআই অফিসার লাক্ষান রাও ভাস্করকে বলে যদিও সে টেকনিক্যালি তার কালো টাকা সাদা করেছে, এ কারণে তারা ওর উপরে অর্থ পাচারের অভিযোগও আনতে পারবে না, তবে তারা ইনকোয়ারির জন্য ভাস্কর এবং সুমতির ব্যাংক ট্রানজ্যাকশন স্টেটমেন্ট ইডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে
তারা তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তখন অ্যাকাউন্ট সচল করতে ভাস্করের এই অফিস থেকে ওই অফিসে যেতে যেতে জীবন পার হয়ে যাবে, তবে কখনোই আর এই অ্যাকাউন্টগুলো সচল হবে না। তাই লাক্ষান রাও ভাস্করকে অফার করে যে সে যদি বাঁচতে চায় তাহলে গ্রোনহাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। লক্ষণ রাও আরও বলে হার্ষা আবার সেই টাকাটা এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে, এতে ভাস্কর বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকাও ব্যাংকেই থেকে যাবে। অফিসারের মুখে এই কথা শুনে ভাস্করও বুঝতে পারে এই অফিসারও এই পুরো স্কিমের সাথে জড়িত। তো এরপরে ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে জিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা এসে ভাস্করকে দিয়ে জোর করে চেকে স্বাক্ষর করে নেয় আর ভাস্করও চেকে স্বাক্ষর দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়, যার ফলে ওরা ভাবতে থাকে ভাস্করের গল্প হয়তো এখানেই শেষ। কিন্তু আসল ধামাকা হয় যখন তারা এই চেকটিকে আবার ট্রানজ্যাকশন করতে যায়। তারা জানতে পারে যে ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্টের সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্ট আবার ডিঅ্যাক্টিভও করে দিয়েছে। আর এটা শুনে তো সবাই বাকরুদ্ধ হয়ে যায় আর তখন ভাবতে থাকে সবাই ভাস্কর এখন আসলে আছে কোথায়। অবশ্য তখন আমরা দেখতে পাই ভাস্কর প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেনটি আমেরিকায় ল্যান্ড করতে যাচ্ছে। আসলে ভাস্কর আগে থেকেই বুঝতে পেরেছিল তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগে তার বাবার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে আর ভাস্করের বাবাও ওকে দেশ ছাড়ার পরামর্শ দেয়। তো এজন্যই ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে এবং ব্রোকার জানায় যে 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে আর মাত্র 5 বছর পরেই সিটিজেনশিপ। এছাড়াও ভাস্কর অ্যান্টনির মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয় আর বাকি টুকটাক কাজগুলো করার জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছে হেল্প নেয়। এভাবেই ভাস্কর খুব অল্প সময়ের মধ্যে আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে আর ফলস্বরূপ এই কারণেই বর্তমানে ভাস্কর পুরো পরিবারকে নিয়ে ভারত থেকে আমেরিকা যেতে সক্ষম হচ্ছে। তবে ভাস্কর দেশ ছাড়ার আগে সে আরও একটা ধামাকা করে যায়। মূলত ভাস্কর আরবিএম ডিপার্টমেন্টের কাছে চেয়ারম্যান এবং জিএম স্যারের পুরো স্কিমের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আরবিএম ডিপার্টমেন্ট মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে আসে এবং ব্যাংক স্টেটমেন্টে হার্ষার নামটাও পেয়ে যায়। এছাড়াও সিবিআই অফিসার লাক্ষান রাও বাজেভাবে ফেঁসে যায়। মোট কথা ভাস্কর দেশ ছাড়ার আগে সবার 12টা বাজিয়ে যায় আর ভাস্কর আমেরিকাতে গিয়ে ফুল দমে হোটেল ব্যবসা চালাতে থাকে। সেই সাথে লাকি ভাস্করের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।